152 জন এমপি, তার কাছে 11,356 কোটি টাকা ঋণ আছে। মূল্যস্ফীতির দিকে মনোযোগ নাকি সুদ হার কমানো? গণতন্ত্রে তো ট্রান্সপারেন্সি ইজ ভেরি এসেনশিয়াল টুল। এখন ব্যবসায়ীরা তো তাদের নেচারে তাদের ইন্টারেস্ট অনুযায়ী তারা সুদ হার কমানোর কথা বলবে, এবং ব্যাংকগুলি কিন্তু সুদ হার কমিয়ে দিয়েছে, এবং সুদ হার কমানোর জন্য তাদের কিন্তু সাধারণ মানুষ জমা রেখে যে টাকা পেত সেটা একটা ক্ষতি হচ্ছে মানুষের। সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে নিঃসন্দেহে। সাধারণ মানুষের সুদ হার তো অনেক কমে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এমনকি সঞ্চয়ের যে ইয়েটা সেখানেও মানে কমেছে। কিন্তু ব্যবসায়ীরা যে সুদ হার কমানোর কথা বলছেন, এটা খুব এই মুহূর্তে যদি মানে সরকার, আমার মনে হয় না এটা রেসপন্স করবে না। এটা রেসপন্স করতে গেলে ইতিমধ্যে আজকেই তো অফিসিয়ালি ডিক্লেয়ার হলো যে আমরা ইনফ্লেশন রেটটা 9% চলে গেছে, 9 ছাড়িয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা তো মানে আরো বেড়ে যাবে। 9.13% এটা বাড়বে। এখন ইনফ্লেশনটাকে কন্টেইন করাটা খুব জরুরি হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ না, কারণ আমরা সত্যি একটা খুব বাজে অবস্থার মধ্যে পড়েছি। একটা নতুন সরকার গঠন হলো ফেব্রুয়ারি মাসের 17 তারিখই তো বোধ হয়, রাইট? 17, তার 13 আর 8, 3 উইকস। এটা গভর্নমেন্ট অফ 3 উইকস যে অর্থনৈতিক চাপের মধ্যে যে পড়বে। এমনি তো বাংলাদেশের ব্যাংকগুলোতে টাকা নেই, 7-8টা ব্যাংক আপনার ইতিমধ্যেই ফোকলা হয়ে গেছে। তো অর্থনীতির অবস্থা তো ভালো না। তো সুতরাং এখানে আবার যদি সুধার কমানোর ব্যাপার হয়, এটা ইম্প্যাক্ট অটোমেটিক্যালি ইনফ্লেশনের উপর আরও বাড়বে। এটা তো নতুন সরকারের শেয়ার বাজারের যে উন্নতি আশা করা গিয়েছিল সেটাও হচ্ছে না। শেয়ার বাজার তো নাই বাংলাদেশে, এটা তো একটা ফটকা বাজারের জায়গায় চলে গেছে। বাংলাদেশের শেয়ার বাজার কখনোই হেলদি ছিল না। এবং এখানে আমার মনে হয় যারা বিনিয়োগ করেছেন, বিনিয়োগ করেন, তারা যে খুব মানে হেলদি ইনভেস্টমেন্ট করেন তা মনে হয় না। বরং প্রচণ্ড মানসিক চাপের মধ্যে তারা থাকেন বলে আমার ধারণা। বিদেশেও যারা করেন তারাও চাপে থাকেন। এবং শুনেছি যারা শেয়ার বাজারে মানে বিনিয়োগ করেন অথবা শেয়ার কেনা বেচা করেন, তাদের নাকি, আপনি ডাক্তার আপনি ভালো বুঝেন, তাদের নাকি মানে উচ্চ রক্তচাপের ব্যাপারটা খুব বেশি ইয়ে করে। শেয়ার বাজার অবশ্যই একটি স্ট্রেসফুল জায়গা, কিন্তু ঠিক মতো বুঝে বিনিয়োগ করলে তো কেউ ওয়ারেন বাফেট হয়ে যান, কেউ জেফ বেজোস হয়ে যান। তাদের কোম্পানি এবং তাদের শেয়ারের মূল্য বাড়তেই থাকে। আমাদের এখানে আসলে শেয়ারের মূল ভিত্তি এবং শেয়ারের যে বাজারের যে নৈতিক অবস্থান, রেগুলেশন, কোনোটাই ভালো না। কিন্তু তারপরেও আমরা দেখেছি ভালো শেয়ারের দাম কমে আছে। ব্যাংকের শেয়ার এইভাবে পড়ে থাকার কথা না, যে ব্যাংকগুলি ভালো তাদেরটাও পড়ে আছে। ওভারঅল শেয়ার বাজারের অবস্থা খারাপ। তো এরকম একটি অবস্থা আপনার কি মনে হয়? রাসেল, আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে এরকম একটি অর্থনৈতিক পরিস্থিতি, যুদ্ধের চাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দরকার আছে, কিন্তু বিরোধী দলের মধ্যে আবার নানান ধরনের ইশারা ইঙ্গিত দিচ্ছেন যে তারা মেনে নেবেন না, তারা কিন্তু এই নির্বাচনী প্রকৌশল নিয়ে মাঠে আসবেন। তারপরে বিভিন্ন বিষয় নিয়ে তারা ছোট হুমকি দিচ্ছেন। কিন্তু এমনকি ছোট দল যে এনসিপি রয়েছে, তারাও কিন্তু কিছু বিষয়ে বেশ ইশারা দিয়েছে যে এইটা হলে মেনে নিব না, ওইটা হলে মেনে নিব না। আপনার কি মনে হয়, বিরোধী দলের কি এখন বিবেচনায় রাখা উচিত সাধারণ মানুষের দুঃখ কষ্ট, নাকি আসলে বিরোধী দলের এই ক্ষমতার লড়াই, রাজনীতি এবং এই আন্দোলন সংগ্রামে চলে যাওয়া উচিত? দেখেন, একটা বিরোধী দল তো সবকিছু নিয়ে কথা বলতে হবে। একটা বিরোধী দল যদি এখন চুপ থাকে, তাহলে বলবেন যে হচ্ছে এই যে শেখ হাসিনা যে বিরোধী দল তৈরি করেছিল সেই বিরোধী দল হয়েছে, যে সবসময় এখন কথা হচ্ছে বৃহত্তর ঐক্য তো খুবই প্রয়োজন, কিন্তু সেটার জন্য পদক্ষেপটা সরকারি দলকে নিতে হবে। এটাই মানে যিনি বড় ভাই তাকেই নিতে হয়। এখন কথা হচ্ছে এখন দেখেন বড় ভাই কিভাবে নিতে হবে। আমি যদি একটু খোঁচা মেরে বলি, ধরেন 152 জন এমপি, তার কাছে 11,356 কোটি টাকা ঋণ আছে। 12 তারিখ যে সংসদ, যদি আমাদের প্রধানমন্ত্রী যদি বলে 11,000 কোটি টাকা ঋণ আছে 152 জনের কাছে, এই কি বলে ঋণ খেলাফির যে টাকা বিভিন্ন ব্যাংকে তারা ঋণ করেছে, সবাই তো এই টাকাগুলো যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি যে আমরা অধপতন দেখছি এটা একটু কমে যাবে। সব টাকা কি করে দেবে? হ্যাঁ, এই তো এখন সরকারি দল, আপনি এমপি হয়েছেন 152 জন এমপি, তো সেই এমপিরা যদি এই ঋণগুলো পরিশোধের একটা পদক্ষেপ নেয় এবং প্রধানমন্ত্রী যদি এটাকে তাদেরকে বাধ্য করে দেয় করতে হবে, যতটুকু পারো করা শুরু করে দেয়, তাহলে কিন্তু একটা বড় ধরনের ধাক্কাটা একটা চলমান প্রক্রিয়া আমাদের অনুষ্ঠানের মতো। না, আপনি তো ঋণ তো চলমান প্রক্রিয়া, ঋণ তো চলমান। আমরা কি দেখেছি? আমরা দেখি যে সরকারি দলে গেলে তখন আর এই ঋণটাকে একসময় মওকুফ করে ফেলা হয়। আপনি যে সালমান এর প্রমাণে দেখেছেন, তাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল একসময়, কারণ তিনি উপদেষ্টা ছিলেন, তাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। এই এক্সাম্পল ক্রিয়েট করা দরকার, বর্তমান সরকারকে এক্সাম্পল ক্রিয়েট করা দরকার, যে আমরা প্রথমে নিচ থেকে শুরু করে দিই। আমাদের এই যে অর্থনৈতিক যে একটা ধাক্কা পড়েছে আন্তর্জাতিকভাবে, তারপরে আপনার হচ্ছে যে আপনার ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে বা পণ্যর এই আনা নেওয়ার ক্ষেত্রে যে একটা বড় প্রভাব তো যুদ্ধের কারণেও পড়েছে।
এই প্রভাবটা করার জন্য প্রথম কথা হচ্ছে নিজের ঘর থেকে শুরু করতে হবে। যদি প্রধানমন্ত্রী কিন্তু কিছু উদ্যোগ গ্রহণ করেছে, খুব প্রশংসনীয় হয়েছে। নিজে গাড়ির বহর কমিয়েছেন, এই আপনার এগুলো কমিয়েছেন। তাহলে উনি যদি নিজে ব্যক্তি যদি করতে পারে, উনি যদি নিজে ব্যক্তি শুধু একজন করলে হবে না। কিন্তু শুধু তারেক রহমান সাহেব যদি ওনার গাড়ি বহরটা কমায়, এটা দিয়ে কিন্তু দেশের কিন্তু বড় ধরনের কিছু হবে না। একটা এক্সাম্পল ক্রিয়েট হবে, মানুষ বাহবা দিবে। কিন্তু এর বিপরীতে যে এমপিগুলো আছে, যাদের যে খেলাপিটা আছে, তা যদি বলা হয় যে আপনাদেরকে 1 মাস সময় দিলাম, আপনারা দ্রুত আপনাদের ঋণগুলো পরিশোধ করুন, তাহলে আমাদের দেশের অর্থনীতি একটু দাঁড়িয়ে যাবে। এই পদক্ষেপটা নিতে হবে। কিন্তু আপনি তো এমন অবস্থা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হচ্ছে এখন সময় চাচ্ছেন, এটা উদ্যোগ নিতে হবে। বড় কথা হচ্ছে এতদিন আপনি পারেন নাই, আপনি পলিটিক্যাল কারণ দেখিয়েছেন, আপনি বলেন না আমরা বিরোধী দলে ছিলাম, কিন্তু আপনি এখন সরকারি দলে আছেন, আপনাদের সুযোগ আছে আপনার ব্যবসাকে চাঙ্গা করার সুযোগ আছে। আপনি যখন নিজের ব্যবসা চাঙ্গা করতে যাবেন, তখন আলটিমেটলি গার্মেন্টস সেক্টর প্রত্যেকটা সেক্টরের ব্যবসাটা চাঙ্গা হয়ে যাবে। তো সুতরাং প্রথমে নিজ থেকে শুরু করতে হবে। আপনি অপর দিকে না দেখিয়ে নিজ থেকে যদি সরকারি দল থেকে শুরু করা যায়, তাহলে আমার মনে হয় একটা বড় আমরা একটা পরামর্শ পেলাম রাসেলের কাছ থেকে। আমরা অনুষ্ঠান শেষ করব আপনার মন্তব্য দিয়ে। এই প্রস্তাবের ভিত্তিতে আপনি কি বলবেন? রাসেল অভিযোগ করেছেন যে 152 জনের কাছে নাকি 11,000 কোটি টাকা। সেটা না, এটা ব্যবসায় তো মূলধনী কারণে ব্যবসার প্রয়োজনে ঋণ নিতেও হয়। তার প্রস্তাবটা খুব প্রাগম্যাটিক না এই কারণে, সেটা হচ্ছে যে বিরোধী দলের যারা এমপি, তারা যে গত 15-16 বছর ভালো ব্যবসা করতে পেরেছেন তা মোটেই না। তাদের কল কারখানা, ব্যবসা বাণিজ্য, আমি নিজে ব্যবসা বাণিজ্য আমি করি না, আমি জানিও না, বুঝিও না। তো সুতরাং আমি যে এটুক যেটা বুঝি সেটা হচ্ছে তারা যে মানে ঋণ খেলাপিটা হয়েছিলেন মূলত একটা মানে রাজনৈতিক মানে প্রতিক্রিয়ার কারণেই। এখন হঠাৎ করে 3 উইকসের একটা গভর্নমেন্টে উনি এমপি হলেন, এখন অধিবেশন শুরু হয়নি, উনি যাওয়ার পরে ওনার ব্যবসা চাঙ্গা হয়ে যাবে, এটাতে ইউটোপিয়ান চিন্তা করে তো কোনো লাভ নাই। ইয়েস, এটা বলা যেতে পারে যে যারা মানে খেলাপি, যেটা ইউ আর রাইট, খেলাপি হলে তো ইলেকশন করা যায়নি। মডারেটলি যারা মানে নির্বাচন করার সুযোগ পেয়েছেন, অথচ তাদের মানে ঋণের বোঝা তাদের কোম্পানির কাঁধের ওপরে আছে, সেখানে সরকার প্রধান হিসেবে নিঃসন্দেহে আমি মনে করি প্রাইম মিনিস্টার বলবেন যে আপনাদের দায়টা কমানোর চেষ্টা করুন। কিন্তু এটা তো মানে 2 মাস 3 মাসে তো সম্ভব না। এটাও চিন্তা করতে হবে যে সরকার ইচ্ছা করলে বা এমপির ইচ্ছা করলে আগামীকালকে সরকারের তাদের ঋণটা শোধ করে নিতে পারবে। মানুষকে জানানো দরকার, যেমন সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বা অন্যান্য বা আইন শৃঙ্খলা রক্ষার উন্নতির পরিকল্পনা, তাতে মানুষ আস্থা পেত। রাইট, কেননা মানুষ কিন্তু একটা শঙ্কার মধ্যে আছে যে আগামীকাল কি হবে। আপনার কি মনে হয় যে এগুলি আরো ট্রান্সপারেন্ট করা দরকার? না, নিঃসন্দেহে ট্রান্সপারেন্ট করা তো মানে গণতন্ত্রে তো ট্রান্সপারেন্সি ইজ ভেরি এসেনশিয়াল টুল। মানে প্রতিটা ক্ষেত্রে মানুষের কাছে আপনার হাইড করার কিছু না। আপনি যে প্ল্যানের কথা বলছেন, আপনার প্ল্যানগুলো জানাবেন। হ্যাঁ, তো এটা তো জানালেই বরং মানুষ আস্থায় আসে, মানুষ নির্ভর করতে পারে, মানুষ মানে সরকারকে সমর্থন করে। আপনার এখন যদি সরকার তরফ থেকে বলা হয়, যেমন বলা হচ্ছে যে আপনার তেলে আপনার রেশনিংয়ে যেতে হবে, মানুষ কিন্তু এটা রিয়েলাইজ করে তেল তো আমি উৎপাদন করছি না। অতএব বিদেশ থেকে যেটা আপনি বলেন যে উপজাত হিসেবে আমি পেট্রোল অকটেন প্রডিউস করলেও আমার মূল ক্রুড অয়েলটা তো আসতে হবে। আমার ক্রুড অয়েলের সাপ্লাই না থাকলে আমি উপজাত কোত্থেকে পাবো? সেক্ষেত্রে সরকার যখন বলবে এই কারণে আপনাকে রেশনিং করতে হবে, এই কারণে আপনাকে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। ইতিমধ্যে গভর্নমেন্ট হোম মিনিস্টার বলেছেন, যেটা দেখলাম 26শে মার্চে সারা দেশে যে একটা আলোকসজ্জার ব্যাপার থাকতো, সেটাও কিন্তু গভর্নমেন্ট এটা স্থগিত করেছে। তো আই থিঙ্ক ঈদের ব্যাপারে বোধহয় বলা ছিল যে ঈদের শপিং কমপ্লেক্সগুলোতে বিদ্যুৎ সাশ্রয় করার ব্যাপারে আমি গতকালকে সেইভাবে হচ্ছে না। আসলে ব্যবসায়ীরা ব্যবসার প্রয়োজনে এটাকে বিনিয়োগই মনে করেন। ব্যবসায়ীদের ব্যবসা তো আসলে ক্ষতিগ্রস্ত। যার কেনা দরকার, ওই বাতি না জ্বললেও তো যাবে না। আপনার একটা পাঞ্জাবি কেনা দরকার, একটা কম্পিটিশন তো আছে। ঈদে তো মানুষ দরকারে কিনে না, ঈদে কিন্তু মানুষ বেদরকারি। তারপর ঈদের একটা জামাওয়ালা লোক আর একটা জামা কিনে।